আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ শিবলি, lecturer, Department of Computer Science and Engineering, Far East International University. So, welcome firstly to the Distributed Database System or DDBMS. আজকে আমরা Distributed Database System এর introduction এবং Distributed Database System এর একটি প্রকারভেদ যেটা Homogeneous Database সেই সম্পর্কিত কিছু তথ্য আমরা আজকে কভার করার চেষ্টা করব। Okay, so what is distributed database system? A distributed database system consists of loosely coupled sites that share no physical components. So যদি আমি সোজা বাংলায় বলতে যাই তাহলে ডেটাবেস সিস্টেমটা মূলত কি থাকে? ডেটাবেস সিস্টেমটা মূলত থাকে হচ্ছে যে আপনি আপনার ডেটা স্টোর করবেন, সো সেটা একটা সেন্ট্রালি ডেটাবেস সিস্টেম থাকে। কিন্তু ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেমের মধ্যে মূলত আপনার এই যে সেন্ট্রালি যে ডেটাবেসগুলো আছে সেগুলো না থেকে একটা কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে যতগুলো সাইট বা যতগুলো ডিভাইস বা সার্ভার রয়েছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটির সাথে আলাদা আলাদা ডেটাবেস ডিস্ট্রিবিউট করা রয়েছে। আমার পয়েন্টের মাধ্যমে আশা করি আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। আবার কোনো সাইটে ডেটাবেস দরকার না লাগলে ডেটাবেস নাও থাকতে পারে, যেমন সাইট 4 অ্যান্ড সাইট 3 এই দুইটার সাথে কোনো ডেটাবেস নেই। সো সেন্ট্রালি ডেটাবেসটাকে না রেখে সেটাকে এভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়াটাই আসলে মূলত যে সিস্টেমটা, সেটাই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম। So database systems that run on each site are independent of each other. প্রত্যেকটা সাইটে যে ডেটাবেসগুলো রয়েছে এই ডেটাবেসগুলো একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। Transactions may access data at one or more sites. So ডেটার যে ট্রানজ্যাকশনটা সেটা একটা সাইটে হতে পারে, আবার একাধিক সাইটেও হতে পারে। So now coming to the homogeneous distributed databases. সো ডেটাবেস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস মূলত দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে হোমোজেনাস আর একটা হচ্ছে হেটেরোজেনাস। সো হোয়াট ইজ হোমোজেনাস? অল সাইটস হ্যাভ আইডেন্টিক্যাল সফটওয়্যার। আইডেন্টিক্যাল সফটওয়্যার মানে হচ্ছে যে একটু আগে যে আমরা সাইটটিগুলো দেখলাম যে প্রত্যেকটা আলাদা সাইটে যে সেম সফটওয়্যার থাকবে, আইডেন্টিক্যাল সফটওয়্যার মানে সেম সফটওয়্যার থাকবে, are aware of each other and agree to cooperate in processing user request. এবং প্রত্যেকটা সাইটের যে আইডেন্টিক্যাল সফটওয়্যার সেগুলা প্রত্যেকটা সাইটের সাথে কি মানে পরিচিত থাকবে এবং একে অপরকে তাদের প্রসেসিং বা ডেটা প্রসেসিংয়ে কোঅপারেট করবে। Each site surrenders part of autonomy in terms of right to change schemas or software. সো প্রত্যেকটা সাইটের যেহেতু সম্পর্কযুক্ত থাকবে তাই তাদের স্কিমা, তাদের চেঞ্জ এগুলো আসলে সম্পর্কযুক্ত থাকবে। সো অ্যাপিয়ার্স টু ইউজার্স অ্যাজ এ সিঙ্গেল সিস্টেম। ইউজারের কাছে কি মনে হবে যে এটা আসলে একটা সিঙ্গেল সিস্টেম, যেহেতু আইডেন্টিক্যাল সফটওয়্যার ইউজ করে একে অপরকে সবাই চেনে, সেই জন্য এটা ইউজারের কাছে একটা সিঙ্গেল সিস্টেম মনে হতে পারে। সেকেন্ড যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে হেটেরোজেনাস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। এটা হোমোজেনাসের ঠিক উল্টাটা। সো ডিফারেন্ট সাইটস মে ইউজ ডিফারেন্ট স্কিমাস অ্যান্ড সফটওয়্যার। মানে ডিফারেন্ট সাইটে আলাদা স্কিমা এবং আলাদা সফটওয়্যার ইউজ হবে। সো সেক্ষেত্রে যে ড্রব্যাকগুলো হতে পারে যে ডিফারেন্স ইন স্কিমা ইজ এ মেজর প্রবলেম ফর কোয়ারি প্রসেসিং। যেহেতু স্কিমা ডিফারেন্ট থাকবে আলাদা সাইটে, তাই তাদের যে কোয়ারি প্রসেসিং, যে এসকিউএল বলেন বা যে কোয়ারিগুলো ডেটাবেজের সেগুলোর প্রসেসিং আসলে একটু কমপ্লেক্স হবে। অ্যান্ড ডিফারেন্স ইন সফটওয়্যার ইজ এ মেজর প্রবলেম ফর ট্রানজ্যাকশন প্রসেসিং। সফটওয়্যার যেহেতু ডিফারেন্ট তাই তাদের ট্রানজ্যাকশনেও কিছুটা প্রবলেম হতে পারে। So site may not be aware of each other and may provide only limited facilities for cooperation in transaction processing. So যেহেতু আগে বলা হয়েছে যে ডিফারেন্ট সফটওয়্যার এবং ডিফারেন্ট স্কিমা থাকবে, তাই এই প্রত্যেকটা সাইট একে অপরের পরিচিত নাও থাকতে পারে। সো সেই জন্য তারা একে অপরের যে ট্রানজাকশন প্রসেসিং তাতে কোঅপারেশন বা হেল্পিং নাও করতে পারে।
সো এখন যে লেকচার আমরা সেটা টোটালটা আসলে হোমোজেনাস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস নিয়ে আলোচনা চলতে থাকবে। সো ডেটাবেস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস আসলে ডেটাটা স্টোর হয় কীভাবে? সো ডিস্ট্রিবিউটেড ডেটা স্টোরেজ। সো নর্মাল রিলেশনাল মডেলে একটা বিভিন্ন রিলেশন থাকে, মানে বিভিন্ন টেবিল থাকে, সেই টেবিলের মাধ্যমে ডেটা স্টোর হয়। ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের মধ্যে সেগুলোর স্পেশালিটি রয়েছে ডেটা স্টোরের। সো নর্মালি 3 রকমের ডেটা স্টোর হতে পারে। একটা হচ্ছে রেপ্লিকেশন, একটা ফ্র্যাগমেন্টেশন, আর একটা হচ্ছে কম্বাইন্ড বা হাইব্রিড। রেপ্লিকেশন অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন ক্যান বি কম্বাইন্ড, যেটাকে হাইব্রিড স্টোরেজ সিস্টেমে বলা হয়ে থাকে। সো system maintains multiple copies of data stored in different sites for faster retrieval and fault tolerance. রেপ্লিকেশনের মধ্যে মূলত ডেটাগুলোর কপি মাল্টিপল কপি সেভ করা থাকে। And fragmentation is relation in partitioned into several fragments stored in distinct sites. So fragmentation এর ক্ষেত্রে মূলত কি হয়ে থাকে? তো fragmentation এর মধ্যে ডেটা মানে কপি না হয়ে এগুলো পার্টিশন করা হয়ে থাকে, মানে আলাদা আলাদা ছোট ছোট ভাগ। ফ্র্যাগমেন্টেশন মানেই তো টুকরো টুকরো করা, ছোট ছোট টুকরা করে আলাদা আলাদা সাইটে ভাগ করা হয়ে থাকে। আর সেগুলোর কম্বিনেশন মিলে আসলে মূলত হাইব্রিড যে সিস্টেম, সেই সিস্টেমটা হয়ে থাকে। সো চলে আসলাম ডেটা রেপ্লিকেশনে। সো হোয়াট ইজ ডেটা রেপ্লিকেশন? A relation or fragment of a relation is replicated if it is stored redundantly in two or more sites. So redundant মানে কপি আর কি, ডেটার যে কপি। সো মূলত রেপ্লিকেশনের মধ্যে কি, দুই বা তার বেশি সাইটের মধ্যে বা সার্ভারের মধ্যে যে ডেটাবেসগুলো আছে সেগুলোতে সেম ডেটাই আপনার কপি হয়ে থাকবে, কপি করে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকবে। সো এই ডেটা রেপ্লিকেশনের একটা পার্ট হচ্ছে ফুল রেপ্লিকেশন। So full replication of a relation is the case where the relation is stored at all sites. So মানে নর্মাল পার্শিয়াল রেপ্লিকেশনের ক্ষেত্রে কপিগুলো দুই বা ততোধিক সাইটে হলেই হয়, এমন না যে যত সাইট আছে সবগুলো সাইটেই সেম কপি লাগবে। ফুল রেপ্লিকেশনের সবগুলো সাইটে সেম কপি স্টোর হয়ে থাকে। Fully redundant database are those in which every site contains a copy of the entire database. So fully redundant database বলতে বোঝায় যে প্রতিটা সাইটই আসলে একটা আস্ত ডেটাবেস, সেম ডেটাবেস প্রত্যেকটা সাইটে কপি করে রেখে দেওয়া হয়ে থাকে। সো এখন যদি আমরা রেপ্লিকেশনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো পর্যালোচনা করি। সো অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাভেলেবিলিটি, যেহেতু সেম ডেটা কপি হয়ে সব সাইটে রয়েছে। সো ফেইলিউর অফ সাইট কন্টেনিং রিলেশন আর ডাজন্ট রিজাল্ট ইন আনঅ্যাভেলেবিলিটি, মানে একটা সাইট ফেল করলেও আরেক জায়গা থেকে সে কপি কালেক্ট করে সেটা কন্টিনিউ করতে পারে। প্যারালালিজম সাপোর্ট করে, কোয়ারিজ অন আর মে বি প্রসেসড বাই সেভারাল নোডস ইন প্যারালাল, যেহেতু কপি সো একসাথে একত্রে কাজ করতে পারবে বিভিন্ন, মানে একটা সিঙ্গেল ডেটা হলে সেটাকে একজন ইউজ করলে তারপর আরেকজন ইউজ করতে পারতো, কিন্তু যেহেতু এখানে মাল্টিপল কপি সো মাল্টিপল ইউজার মাল্টিপল টাইমে ইউজ করতে পারবে। রিডিউসড ডেটা ট্রান্সফার, যেহেতু কপি প্রত্যেকটা সাইটেই আলাদা কপি রয়েছে, সো ডেটা ট্রান্সফারের যে রেট সেটা রিডিউস করা পসিবল। এসব কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে রেপ্লিকেশনের, যে ইনক্রিজড কস্ট অফ আপডেট, যেহেতু একই কপি বারবার রেপ্লিকা হয়ে মানে বারবার স্টোর করা হয়ে থাকে, সো ডিসঅ্যাডভান্টেজ মানে কস্ট বেড়ে যায়। সো ইনক্রিজড কমপ্লেক্সিটি অফ কনকারেন্সি কন্ট্রোল। কনকারেন্সি কন্ট্রোল মানে কি, যে আপনি যদি ডেটাবেজের একটা সিঙ্গেল জায়গায় চেঞ্জ করেন তাহলে অটোমেটিক্যালি সেম ভ্যালুগুলো যদি অন্যান্য জায়গায় থাকে সেগুলো চেঞ্জ হবার কথা, কিন্তু যেহেতু এখানে একটা ডেটাবেজের একই কপি বিভিন্ন জায়গায় রয়েছে, সো আপনার কি করতে হবে, যে প্রত্যেকটা কপি চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা কপিতে এডিট করতে হবে, এডিট করে করে তারপর কাজ চালাতে হবে। সো এটাতে কনকারেন্সি কন্ট্রোল বলা হয়, এবং এটা খুবই কমপ্লেক্স হয়ে যায়, কারণ আপনার কাছে 500 সাইট থাকলে একই ডেটা 500 সাইটে কপি থাকবে, সেই 500 সাইটে আপনার একটা ডেটা চেঞ্জ করতে হলে 500 সাইটে 500 বার সেটা চেঞ্জ করতে হবে।
সো এটার একটা সলিউশনও এখানে দেওয়া আছে, যে ওয়ান সলিউশন, চুজ ওয়ান কপি এজ এ প্রাইমারি কপি অ্যান্ড অ্যাপ্লাই কনকারেন্সি কন্ট্রোল অপারেশনস অন প্রাইমারি কপি। সো এখানে বলা হয়েছে যে আমরা সেম টেবিল যে মাল্টিপল সাইটে কপি করে রাখবো, সেখানে আমরা একটা টেবিলকে আমাদের প্রাইমারি টেবিল ধরবো এবং সেই টেবিলটাকে আমরা প্রাইমারি কপি হিসেবে রাখবো, এবং যা আমাদের মডিফিকেশন সেগুলো আমরা সেই প্রাইমারি কপিতে করব, এবং অন্যান্য সাইটের যে এক্সিস্টিং কপিগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে দিয়ে প্রাইমারি কপিটা আবার সবগুলোতে পাঠিয়ে দিব। এভাবে আমরা আপডেটের কাজ মানে ইজিলি করতে পারবো। সো রেপ্লিকেশনের পর আসে ডেটা ফ্র্যাগমেন্টেশন। ডেটা ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে ডেটা আসলে রেপ্লিকেশনে ছিল কপি করে দেয়া, আর ফ্র্যাগমেন্টেশন হচ্ছে ডেটা ভাগ ভাগ করে বা রিলেশন ভাগ ভাগ করে দেয়া। সো ডিভিশন অফ রিলেশন আর ইনটু ফ্র্যাগমেন্টস R1 R2 to Rn which contains sufficient information to reconstruct relation R. সো এমনভাবে একটা রিলেশন যদি মনে করেন R ধরা হয়, সেই Rটাকে এমনভাবে ভাগ করতে হবে R1 R2 থেকে Rn পর্যন্ত, যেটাকে আবার প্রয়োজন অনুযায়ী পুনরায় R এ রিকনস্ট্রাক্ট করা যেতে পারে। সো ডেটা ফ্র্যাগমেন্টেশন দুই ভাগে হতে পারে, একটা হচ্ছে হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন আর আরেকটা হচ্ছে ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন। সো হোয়াট ইজ হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন? হরাইজন্টাল মানে হচ্ছে কি, শোয়ানো, মানে হচ্ছে আনুভূমিক। সো আনুভূমিকভাবে বা সিঙ্গেল ভ্যালু দিয়ে যেটাকে ভাঙা হয় সেটা হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন। আর ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে যে লম্বালম্বিভাবে যে ফ্র্যাগমেন্টেশন, মানে মাল্টিপল ভ্যালু দিয়ে বা একটা সিঙ্গেল কলাম দিয়ে যেটাকে আসলে ভাগ ভাগ করা হয়। সো অল স্কিমাস মাস্ট কন্টেন এ কমন ক্যান্ডিডেট কি, এটার একটা কন্ডিশন ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশনের, যে এনশিওর লুজলেস জয়েন্ট প্রপার্টি, যে এখানে পরবর্তীতে যেন যখন আবার জোড়া লাগানো হয়, জয়েন করা হয়, তখন যেন কোনো প্রবলেম না হয়, কোনো ডেটা মিসিং না হয়। A special attribute, the tuple ID attribute, may be added to each schemas to serve as a candidate key. So একটা স্পেশাল অ্যাট্রিবিউট বা স্পেশাল একটা কলাম অ্যাড করা হয় বা একটা আইডি অ্যাড করা হয়, যে আইডিটা আসলে পরবর্তীতে মানে স্পেসিফিক ডেটাকে আইডেন্টিফাই করতে বা জোড়া লাগানোর সময় ইউজ করা হয়ে থাকে। সো যেমন এখানে অ্যাকাউন্ট স্কিমা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে আপনার একটা অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে আপনার ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স, এই তিনটাকে আমরা আমাদের কি মানে রিলেশনের কলাম হিসাবে নিতে পারি। সো এই যে টেবিলটা যদি আমরা দেখি, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স। সো হরাইজন্টাল মানে কি, আমি বলেছি যে হরাইজন্টাল মানে হচ্ছে যে আনুভূমিকভাবে ভাঙা, মানে একটা সিঙ্গেল র দিয়ে ভাঙা। সো র এবং কলাম এর ডিফারেন্সটা বুঝেন। সো এখানে দেখেন যে আমরা অ্যাকাউন্টটাকে সিলেক্ট করেছি যেখানে ব্রাঞ্চ নেম শুধু হিল সাইট, মানে হিল সাইড যে ব্রাঞ্চ নেমটা, মানে সিঙ্গেল রো, মানে হিল সাইড রোটাই শুধু ইউজ করেছি, সেটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের টেবিলগুলো বানিয়েছি, যে একটা টেবিলে শুধু হিল সাইডের ইনফরমেশনগুলোই রয়েছে। সেম ভাবে সেকেন্ড ইনফরমেশনটা যদি আমরা দেখি, তাহলে সেখানে ব্রাঞ্চ নেম হচ্ছে ভ্যালি ভিউ সিলেক্ট করেছি। সো এখানে শুধু ভ্যালি ভিউ যেই ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের ইনফরমেশনগুলোই রয়েছে। সো এভাবে আমরা একটা মানে গোটা টেবিল যদি হিল সাইড, ভ্যালি ভিউ এরকম আরও অনেকগুলো ব্রাঞ্চ নেম থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এগুলোকে এভাবে আমরা আলাদা করেছি। এটাকে আসলে হরাইজন্টাল বা আনুভূমিক ফ্র্যাগমেন্টেশন বলা হয়ে থাকে। আর ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন কি, ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে যে ওইটা যেমন একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে আমরা, মানে সিঙ্গেল ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বা সিঙ্গেল রো এর উপর ডিপেন্ড করে আমরা এটাকে ডিভাইড করেছিলাম। তো ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন তার উল্টাটা, যে এখানে আছে মাল্টিপল আইডি বা লম্বালম্বিভাবে সেটাকে আমরা রো অনুসারে সিলেক্ট করি, যেখানে যেমন ধরেন এখানে ট্রিপল আইডি 1 2 3 4 5 6 7 এরকম লম্বালম্বিভাবে আমরা প্রত্যেকটার ইনফরমেশন রেখেছি, ঠিক আছে। সো
সো এইভাবে আমরা ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন করেছি। সেমভাবে এখানেও অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, টুপল আইডি 1 2 3 4 5 6 7 টুপল আইডি, এবং সেই আইডির এগেনস্টে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু হিসেবে আমরা রেখেছি। এখন এই দুইটা যদি আমরা টেবিল জয়েন করি, ব্রাঞ্চ টেবিল এবং অ্যাকাউন্ট টেবিল, দুইটা টেবিল যদি আমরা জয়েন করি, তাহলে আমরা এই টুপল আইডি 1 এবং এই টুপল আইডি 1, তারপর এই টুপল আইডি 2, এই টুপল আইডি 2, এভাবে আমরা দুইটার মধ্যে কম্বিনেশন করে দুইটা টেবিল জয়েন করে ফেলতে পারবো। সো এটা হচ্ছে ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন। সো এখন আমরা ফ্র্যাগমেন্টেশনের অ্যাডভান্টেজগুলো দেখব। যে হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশনের অ্যাডভান্টেজ কি? অ্যালো প্যারালাল প্রসেসিং অন ফ্র্যাগমেন্টস অন এ রিলেশন। ফ্র্যাগমেন্টেশন, হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন কি? প্যারালাল প্রসেসিং, ডেটা প্যারালালি প্রসেসিং করতে হেল্প করে থাকে, মানে একসাথে একাধিক ডেটা নিয়ে কাজ করাতে হেল্প করতে থাকে। Allow a relation to be split so that tuples are located where they are most frequently accessed. So রিলেশনটাকে এইভাবে স্প্লিট করে যেখানে আসলে মোস্ট ফ্রিকোয়েন্ট অ্যাক্সেস যেটা, সেটা আসলে বোঝা যায়। আর ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশনের যে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে allows tuples to be split so that each part of tuple is stored where it is most frequently accessed. Tuple ID attributes allows efficient joining of vertical fragments, যেহেতু আসলে tuple ID নামে একটা আইডেন্টিফিকেশন দেয়া থাকে, সো পরবর্তীতে টেবিলের যে জয়েন সেটা আসলে ইজি হয়। আইডি মিলিয়ে মিলিয়ে দুইটা জয়েন করা যায়, রিকনস্ট্রাক্ট করা যায়। তো অ্যালাউ প্যারালাল প্রসেসিং অন এ রিলেশন, এটা প্যারালাল প্রসেসিং সাপোর্ট করে। এবং ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন মিলিয়ে যে হাইব্রিড একটা ফ্র্যাগমেন্টেশন হয়, সেই ফ্র্যাগমেন্টেশনটাও আসলে এক্সিকিউট করা যায়, এবং এটা আরও ইন ডেপথ মানে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেমে কাজ করে থাকে। সো এখন যে টপিকটা, সেটা হচ্ছে ডেটা ট্রান্সপারেন্সি। সো ট্রান্সপারেন্সি মূলত কি? যে আমরা যেহেতু ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেমে ডেটাবেসটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, সো সেই কারণে আমাদের এটার যে সিকিউরিটি, সেই সিকিউরিটির উপরও আমাদের একটা নজর রাখতে হবে। সেই সিকিউরিটি ইস্যুটাকে আসলে ডেটা ট্রান্সপারেন্সি বলা হয়ে থাকে। সো হোয়াট ইজ ডেটা ট্রান্সপারেন্সি? Degree to which system user may remain unaware of the details of how and where the data items are stored in a distributed system. একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মধ্যে ইউজার ঠিক কতটুকু জিনিস জানতে পারবে, অ্যাওয়ার হতে পারবে, বা কতটুকু জিনিস জানতে পারবে না, তার যে ডিটেলটা, এটাকেই আসলে ডেটা ট্রান্সপারেন্সি বলা হয়। সো ডেটা ট্রান্সপারেন্সিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা ফ্র্যাগমেন্টেশন ট্রান্সপারেন্সি, একটা রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি, এবং আরেকটা হচ্ছে লোকেশন ট্রান্সপারেন্সি। তো এখন আমরা যে জিনিসটাতে আসছি, সেটা হচ্ছে যে ডেটা আইটেমগুলো যে থাকবে, সেগুলো আইটেমগুলোর নাম, আর নেমিং অফ ডেটা আইটেমস ক্রাইটেরিয়া, যেগুলো যে আমরা ডেটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেজে ডেটাকে ডিস্ট্রিবিউট করছি, সো এটার যে নেমিং, ডেটা নেমিংয়ের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া, কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন এভরি ডেটা আইটেম মাস্ট হ্যাভ এ সিস্টেম ওয়াইড ইউনিক নেম। প্রত্যেকটি ডেটা আইটেমের আসলে তার সিস্টেম ওয়াইড একটা ইউনিক নাম থাকতে হবে, যে তাকে চেনা যায় যে এটা এই সিস্টেমের অন্তর্ভুক্ত। ইট শুড বি পসিবল টু ফাইন্ড দ্য লোকেশন অফ ডেটা আইটেম এফিশিয়েন্টলি। সো কোন ডেটা কোন সাইটে রয়েছে, তার লোকেশনটা কি, সেটাও যেন আমরা এফিশিয়েন্টলি লোকেট করতে পারি, সেভাবে মানে নেমিং কনভেনশন হতে হবে। It should be possible to change the location of data items transparently. সো যেহেতু ডেটা আইটেমগুলো আমাদের ডিস্ট্রিবিউটেড রয়েছে, সো সময় মতো সেগুলোকে চেঞ্জ করারও আমাদের প্রয়োজন হতে পারে, এবং খুব এটা ট্রান্সপারেন্টলি বা সিকিউরলি হতে হবে। Each site should be able to create new data items autonomously. সো প্রত্যেক সাইটে ডেটা আইটেম অটোনোমাসলি ডেটা আইটেম ক্রিয়েট করার একটা অ্যাবিলিটি থাকতে হবে। ওকে, সো এখন সেন্ট্রালাইজড যে স্কিমাস বা ডেটাবেজের যে স্কিমা, সেই স্কিমাটা আমরা দেখব, যেটাকে নেম সার্ভারও বলা হয়ে থাকে। যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, তো ডেটাবেসটাকে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে, সো সেখানে আসলে একটা সেন্ট্রালাইজড একটা স্কিমা যদি না থাকে, তাহলে সেই ডেটাবেসগুলোকে কন্ট্রোল করা
যাবে না। সো সেইটার স্ট্রাকচার কেমন হতে পারে যে নেম সার্ভার অ্যাসাইন্স অল নেমস, সার্ভার একটা নেম সার্ভার থাকবে, সেখান থেকে সবগুলো ডেটাবেজের নাম অ্যাসাইন করা হবে। ইচ সাইট মেনটেন এ রেকর্ড অফ লোকাল ডেটা আইটেম, যে প্রত্যেকটা সাইট তাদের যে লোকাল ডেটা আইটেমগুলো রয়েছে সেই ডেটা আইটেমগুলোর রেকর্ডগুলোকে মেনটেন এবং কন্ট্রোল করবে। এবং সাইট আস্কস নেম সার্ভার টু লোকেট নন লোকাল ডেটা আইটেম, এবং যদি তারা নন লোকাল ডেটা আইটেম বা অন্য সাইটের ডেটা আইটেমকে অ্যাক্সেস করতে চায় সেক্ষেত্রে তারা সার্ভারকে জিজ্ঞেস করতে পারবে যে মানে তাদের এখন অ্যাক্সেস দরকার। সো অ্যাডভান্টেজ কি, এই সেন্ট্রালাইজড স্কিমা মূলত নেমিং যে ক্রাইটেরিয়া আমরা একটু আগে দেখলাম তার 1 থেকে 3 পর্যন্ত এটা স্যাটিসফাই করে। 1 থেকে 3 কি, এই যে 1 থেকে 3, এভরি ডেটা আইটেম মাস্ট হ্যাভ এ সিস্টেম ওয়াইড ইউনিক নেম, it should be possible to find the location of data item efficiently, it should be possible to change the location of data items transparently। এই তিনটা ক্রাইটেরিয়া হচ্ছে এই নেম সার্ভার যদি আমরা ক্রিয়েট করি তাহলে সেটা স্যাটিসফাই করে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 4 নম্বর যে ক্রাইটেরিয়া সেটাকে সে স্যাটিসফাই করে না। 4 নম্বর ক্রাইটেরিয়াটা কি, ইচ সাইট শুড বি এবল টু ক্রিয়েট এ নিউ ডেটা আইটেমস অটোনোমাসলি, মানে প্রত্যেক সাইট নিজস্বভাবে স্বায়ত্তশাসিতভাবে ইন্ডিপেন্ডেন্টলি ডেটা আইটেম ক্রিয়েট করতে পারবে। এটা সে করে না, কারণ এখানে বলাই হয়েছে যে সাইট আস্ক নেম সার্ভার টু লোকেট নন লোকাল ডেটা আইটেম। তারপর নেম সার্ভার ইজ এ পটেনশিয়াল পারফরমেন্স বটলনেক, কিছু পারফরমেন্স ইস্যু রয়েছে এটাতে, এবং সিঙ্গেল পয়েন্ট ফেল, মানে এটা যেহেতু একটা সিঙ্গেল সার্ভার সো এটা সিঙ্গেল পয়েন্ট ফেইলিউর হতে পারে, সেক্ষেত্রে ডেটাবেজে একটা মানে ডিস্ট্রাকশন নেমে আসতে পারে। সো লাস্টলি আমরা চলে আসলাম অ্যালিয়াসেস। অ্যালিয়াসেস আসলে জিনিসটা কি সেই জিনিসটা সম্পর্কে আগে আমরা একটু দেখি। তো অ্যালিয়াস মূলত হচ্ছে যে কোনো কিছুর অন্য নাম, ডিফারেন্ট নাম বা ছদ্মনাম বা আইডেন্টিক্যাল নাম যেটা দ্বারা আসলে তাকে অন্যভাবে চেনা যায়। সো অল্টারনেটিভ টু সেন্ট্রালাইজড স্কিমা, যেটা একটু আগে পড়লাম, সেন্ট্রালাইজড স্কিমার অল্টারনেটিভ হিসেবে ইউজ হয়ে থাকে। ইচ সাইট প্রেফিক্সেস ইটস ওন সাইট আইডেন্টিফায়ার টু এনি নেম দ্যাট জেনারেটস। তো প্রত্যেকটা সাইটের যদি একটা আইডেন্টিক্যাল নাম থাকে সেই নামটা প্রিফিক্স হিসেবে থাকে, যে সেই নামটা কি আসলে সেন্ট্রাল ডেটাবেস হিসেবে না রেখে প্রত্যেকটা সাইটের ওই আইডেন্টিফাইং নামটা ওই সাইটকে চিনতে সহায়তা করে থাকবে। যেমন সাইট 17.account, তার মানে সেটা হচ্ছে 17 নাম্বার সাইটের অ্যাকাউন্ট। সো সাইট এই জায়গায় সাইট 16.account হলে 16 নাম্বার সাইটের অ্যাকাউন্ট, সো এটা কিন্তু তার আইডেন্টিফিকেশন হয়। সো এখানে কিছু রয়েছে, যে ফিচার রয়েছে, ফুলফিলস হ্যাভিং এ ইউনিক আইডেন্টিফায়ার অ্যান্ড অ্যাভয়েডস প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ সেন্ট্রাল কন্ট্রোল, কারণ সেন্ট্রাল কন্ট্রোল আসলে তখন প্রবলেমগুলোকে অ্যাভয়েড করা যেতে পারে। হাউএভার ফেলস টু অ্যাচিভ নেটওয়ার্ক ট্রান্সপারেন্সি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এখানে আমরা আসলে সাইটগুলোকে চিনতে পারছি কিন্তু যে নেটওয়ার্কের ট্রান্সপারেন্সি বা নেটওয়ার্কের যে সিকিউরিটি সেইটাকে কিন্তু আমরা এনশিওর করতে পারছি না। সো সেই জন্য সলিউশন হচ্ছে ক্রিয়েট এ সেট অফ aliases for data items, store the mapping of aliases to the real names at each site. So আমরা প্রত্যেকটা সাইটের একটা ডিফারেন্ট নাম ক্রিয়েট করতে পারি, aliases ক্রিয়েট করতে পারি, বা ফলস আইডেন্টিটি যেটাকে বলে সেটা ক্রিয়েট করতে পারি, এবং সেটাকে স্টোর দ্য ম্যাপিং অফ অ্যালিয়াসেস ইন দ্য রিয়েল নেমস অ্যাট ইচ সাইট, প্রত্যেকটা সাইটে তাদের যে রিয়েল নাম অনুসারে রেখে আমরা একটা ম্যাপিং কনস্ট্রাক্ট করতে পারি। দ্য ইউজার ক্যান বি আনওয়্যার অফ ফিজিক্যাল লোকেশন অফ ডেটা আইটেম অ্যান্ড ইজ আনএফেক্টেড ইফ দ্য ডেটা আইটেম ইজ মুভ ফ্রম ওয়ান সাইট টু অ্যানাদার। তো সেক্ষেত্রে কি হবে, যে সাইট নিজেরা নিজেদের চিনতে পারবে কিন্তু ইউজার বুঝতে পারবে না যে এটা কোন সাইট, বা এটা ট্রান্সপারেন্সি তখন বজায় থাকবে। সো এই হচ্ছিল আজকের লেকচার, মূলত ডেটাবেস এবং হোমোজেনাস ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এবং হোমোজেনাস ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস।
সো নেক্সট লেকচারে আমরা আরও ইন ডিটেলসে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজের পরবর্তী ধাপগুলো নিয়ে পড়াশোনা করব। সো সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।